প্রিয়তা ওঘর ছেড়ে নিজের ঘরে ফেরত চলে এলো। তার পিছন পিছন আসছে প্রান্তিক। প্রিয়তা হাসছে আগে আগে। নিজের ঘরে ঢুকে আবার দরজা বন্ধ করলো না প্রিয়তা। প্রান্তিক দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে থমকে গেল। তার পা থেমে গেছে, মুখশ্রীতে থমথমে ভাব। প্রিয়তার চোখের জল মুছে ব্যাগ হাতে তৈরি। প্রিয়তা তবে ঘরে বসে এই করছিল, নিজের ব্যাগ গুছিয়ে নিল। প্রিয়তা কি তবে তাকে ছেড়ে চলে যাচ্ছে? ট্রলি ব্যাগ হাতে নিয়ে প্রিয়তা এগিয়ে আসছে। প্রান্তিক দরজার গোড়ায় শটাং হয়ে দাঁড়িয়ে। প্রিয়তা থমথমে কণ্ঠে বলল, সরুন। মুহূর্তের মধ্যেই প্রান্তিকের কণ্ঠস্বর বদলে গেল। এতক্ষণ যেই পুরুষ আকুতিতে জর্জরিত ছিল, এবার মুহূর্তে সেই পুরুষ কেমন তেজি হয়ে গেল। তার কণ্ঠে রক্ষতা পাওয়া যায়, বেশ ভারী আর মোটা কণ্ঠস্বর যেন। সিরিয়াসনেস ভাবটা একটু বেশিই। তার এই পার্সোনালিটি কেবল অফিসের স্টাফদের জন্য। এমন রুক্ষ আচরণ কি তবে আবার প্রিয়তার সাথেও করবে সে? বেশ ঠান্ডা গলায় বলল, কোথায় যাচ্ছ? তোমার হাতে ব্যাগ কেন? প্রিয়তা তার চোখের দিকে তাকাচ্ছে না। তার গা এখন থেকে শিউরে উঠছে। এই কণ্ঠ তার সেনা, ভীষণ রকমের সেনা। কোনো এক রাতে এই কণ্ঠের অধিকারীকে ভয় পেয়ে কুঁকড়ে উঠেছিল সে। আজও তার ভয় লাগছে না এমনটা নয়। মনে হচ্ছে এই সে বাজ পাখির মতো প্রান্তিক হামলে পড়বে তার উপর। মনে একরা সাহস আর অভিমান জুগিয়ে বলল, আমি চলে যাচ্ছি। কোথায়? খানিকটা সময় নিয়ে বলল, আমার বাড়ি। বিয়ের পর এটাই তোমার বাড়ি? কেমন চটপট উত্তর দিচ্ছি। প্রিয়তার রাগ মাথায় চেপে উঠেছে। আর কোনো জবাব সে দিল না। প্রান্তিক সো মেরে প্রিয়তার হাত থেকে ব্যাগটা কেড়ে নিল। শাসনী সুরেই বলল, তুমি কোথাও যাবে না। প্রিয়তা আশ্চর্যজনিত হলো। হতবম্ব স্বরেই শুধায়, আপনি এত বড় অন্যায় করে আমার সাথে উচ্চ গলায় কথা বলছেন কোন সাহসে? ন্যূনতম কি অপরাধবোধ নেই আপনার মাঝে? প্রান্তিক ব্যাগটা রেখে দিল। দুহাতে তার বাহু আঁকড়ে ধরল। প্রিয়তার এবার চোখাচোখি হলো প্রান্তিকের সাথে। কি অদ্ভুত চাহনি, চোখ দিয়ে অর্ধেক শাসিয়ে দিচ্ছে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, কোথাও যাবে না তুমি, কোথাও না। আমায় ছেড়ে তুমি যেতে পারবে না। যা হয়েছে আমরা কথা বলে নিব। তুমি যা বলবে তাই করব, কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, বুঝলে? আমি তোমাকে যেতে দিব না। প্রিয়তা কয়েক সেকেন্ডের জন্য যেন নিশ্চুপ হয়ে গেল। চারদিক শান্ত, জ্বর আসার পূর্বে যেমন শান্ত থাকে ঠিক তেমন। সে আবার বলেই ফেলল, তাহলে ডিভোর্স দিন আমায়। প্রান্তিক তাকে ছেড়ে দিল। খানিকটা পিছুয়ে ব্যাগ হাতে তুলে বলল, সম্ভব না। মরার আগ অবধি তোমার পরিচয় আমার বউ হয়ে থাকবে। বললাম তো কোথাও যেতে পারবে না। ঘর ছেড়ে প্রান্তিক বেরিয়ে গেল। তার হাতের ব্যাগটা দোতলা থেকে সিঁড়ির কাছে ছড়ে ফেলল। এতক্ষণ যারা কান পেতে শোনার চেষ্টা করেছিল তারা এবার আরও ঘাবড়ে গেল। প্রান্তিক চৌধুরীর এই রূপের সাথে তারা পরিচিত। ঘর থেকে প্রিয়তা স্পষ্ট শুনতে পেল, তার ব্যাগ গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। নিশ্চয় ভেঙে ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। এসব করছে যাতে সে এ বাড়ি থেকে বের হতে না পারে। বললেই হলো নাকি, থাকবে না সে এখানে আর এক মুহূর্তেও। প্রান্তিক চৌধুরী আর প্রিয়তা, এরা রাগের দিক থেকে কারো থেকে কেউ কম যায় না। প্রান্তিক দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে জিনিসপত্র ভাঙচুর করছে প্রিয়তা। প্রান্তিক তাকে বাধা দিচ্ছে না, যা ইচ্ছে করুকগে। রাগে অভিমানে তাকে খুন করে ফেললেও অসুবিধা নেই, কিন্তু প্রিয়তা তাকে ছেড়ে কোথাও চলে যেতে পারবে না। জীবনে ভালোবাসার মানুষগুলোকে নিজের কাছে আঁকড়ে ধরে রাখতে সে পারেনি। বরাবরই এ ব্যাপারে আনাড়ি। যারা এসেছিল নিজ থেকেই এসেছে, ভালোবেসেছে, জড়িয়ে নিয়েছে, আবার নিজ থেকেই চলে গেছে। কিন্তু এরই মাঝে প্রান্তিক যে কতটা নিঃস্ব করে দিয়েছে সেটা তাদের জানা নেই। প্রান্তিক কখনো তাদের আটকায়নি। বারবার মনে হয়েছে সেদিন তাদের আটকে রাখলে বুঝি তারা তার সাথেই থাকতো, কিন্তু সে রাখতে পারেনি। কিন্তু প্রিয়তাকে সে যেতে দিবে না, যেভাবেই হোক আটকে রাখবে। এটা ভুল, দোষ, অন্যায় যা ইচ্ছে হোক, তবুও সে দ্বিধা করবে না। ব্যাস, তাকে আটকে রাখতে গিয়ে সে খলনায়ক হলেও চলবে। প্রান্তিকের মুখ গম্ভীর। প্রিয়তা থামছে না। এবার ঘরের ভিতরে ঢুকতে গেল সে। এটা প্রত্যাশিত ছিল না। প্রিয়তার হাতের ফুলদানি ছিটকে এসে লাগলো প্রান্তিকের ললাটে। মুহূর্তের মধ্যে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। প্রান্তিক টু শব্দ অবধি করল না। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। তার সাদা ধবধবে শার্ট রক্তে রঞ্জিত হতে আর সময় নিল না। প্রিয়তা হতবিহ্বল। সে মোটেও ইচ্ছে করে এমনটা করেনি, করতে পারে না, হুট করেই হয়ে গেছে। সে নিস্তব্ধ, নিশ্চুপ, এগিয়েও এলো না, একবারও কাছে এসে ছুঁয়েও দিল না। অথচ তার মন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। হৃদয় যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কাটা বিঁধেছে গলার মাঝে।
তাই তো মুখ ফুটে কিছু বলতেও পারল না। মাথায় যখন রাগ চেপে যায় তখন মানুষ এমন অনেক ভুল কাজ করে ফেলে, যার জন্য শেষে কেবল আফসোস করতে পারে। প্রিয়তা কি তাই করেছে? ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। গম্ভীরতা নিস্তব্ধতার মাঝে প্রান্তিক কেবল সেই রইল তার প্রিয়সীর দিকে। কিন্তু প্রিয়সী চোখ তুলে একটা বারও তাকালো না, একবারও তাদের চোখাচোখি হলো না। নিঃশব্দে পা ফেলে প্রান্তিক চলে গেল। প্রিয়তা বুঝতে পেরে ডুকরে কেঁদে উঠল। সে তো এমন চায়নি তার এত সুন্দর সাজানো সংসার আজ নিজের হাতে ভেঙে চুরমার করে দিল সে। বুকের মধ্যে চাপা একরাশ কষ্ট আর ক্ষোভ। কি থেকে কি হয়ে গেল। সিগারেট খাওয়ার বাজে অভ্যেস প্রান্তিকের নেই, কিন্তু আজ অবলীলায় সে একের পর এক সিগারেটে দৌড়িয়ে যাচ্ছে। খুব চেষ্টা করছে কষ্টগুলোকে কালো ধোঁয়া হয়ে শূন্যে উড়ে যাক, তবে যাচ্ছে না। কষ্ট কমছে না, আরও যেন দ্বিগুণ হয়ে উঠেছে। দুঃখ কষ্ট যেন তার পিছু ছাড়ে না, ছাড়বেও না কখনো। প্রান্তিকের শার্ট বদলে বের হলো। পরনে ছাই রঙের একটা টি শার্ট আর ট্রাউজার। প্রিয়তার রুম একদম পরিষ্কার ঝকঝকে। এতটুকু সময়ের মধ্যে তারা কাজ সেরে ফেলেছে। স্যারকে রুমে ঢুকতে দেখে সকলে তটস্থ। কপালের ক্ষত জায়গায় রক্ত পড়া বন্ধ হয়েছে আপনা আপনি। কোনো রকমের ওষুধ মলম কিছু লাগায়নি, দরকারও পড়েনি। কালকের মধ্যেই ক্ষত জায়গায় একটা দাগ পড়ে যাবে। প্রান্তিককে দেখে দুজনে একসাথে বলে উঠল, ম্যাম বাথরুমে। কখন গেছে? অনেকক্ষণ। তাদের কথা বলার ধরনে বোঝা যাচ্ছে কিছু একটা ঠিক নেই। প্রান্তিক ব্রু কুচকে দরজার সামনে গেল। ভিতর থেকে ঝর্ণার পানি পড়ার শব্দ। দুবার দরজায় টোকা দিয়ে বলল, প্রিয়তা দরজা খোলো। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। পানি পড়াও বন্ধ হচ্ছে না। প্রান্তিকের টেনশন বাড়ছে। রীতিমতো দরজা ধাক্কাতে শুরু করলো সে। তবুও সেদিক থেকে কেবল নিস্তব্ধতা। প্রান্তিকের দৌড়ের সীমা অতিক্রম করে যাচ্ছে। মেয়ে দুটো একটু দূরে দাঁড়িয়ে দেখছে। দাঁড়িয়ে থাকার দরকার নেই, তবুও তারা নীরব দর্শক। মনের ইচ্ছেকে প্রশ্রয় দিতে তারা বিশ্বাসী খুব। প্রান্তিকের গলার স্বর কঠোর থেকে আরও কঠোর হচ্ছে। ভারী গলায় শেষবারের মতো বলে উঠল, তুমি বের হবে নাকি আমি দরজা ভাঙব? তবুও ওপাশ নিঃশব্দ। পানি গড়িয়ে পড়ার শব্দ। আর এক মুহূর্ত নষ্ট না করে প্রান্তিক দরজা ধাক্কাতে লাগলো। নিজের সর্বস্ব শক্তি দিয়ে কিছুক্ষণ ধাক্কানোর পর দরজা ভেঙে যায়। আপনা আপনি খুলে গেল। দরজা ভাঙার শব্দে নিচ থেকে ছুটে এলো রাফি। প্রান্তিক চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়ে দুটি আড়াল থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করছে। প্রিয়তা ঝর্ণার নিচে জুবুথুবু হয়ে বসে আছে। তার সর্বস্ব ভিজে একাকার। ঝর্ণার পানি অনবরত পড়ছে তার মাথার উপরে। তবুও সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এখান থেকে যেন সে এক বিন্দুও নড়বে না। আসমকা তাকে টেনে কোলে তুলে নিল প্রান্তিক। প্রিয়তা চমকালো না, কোনো শব্দও করল না। যেমন ছিল তেমনি রইল। বাথরুম থেকে তাকে নিয়ে সে বেরোলো। রাফি দরজার সামনে এসে এমন পরিস্থিতি দেখে চমকে যায়। প্রিয়তার অবস্থা তার চোখে লাগছে বলে মাথা নিচু করে সরে দাঁড়ালো সে। মেয়ে দুটো এখনও অবাক চোখে তাকিয়ে আছে। প্রান্তিকের নজর পড়তে ছুটে পালালো যেন। কাকভেজা প্রিয়তাকে খুব যত্ন করে বিছানার উপর রাখলো প্রান্তিক। আর কিছু না হোক তার কপালের কাটা অংশ ঠিকই চোখে পড়েছে প্রিয়তার। যতবারই এই ক্ষত দেখে ততবারই বুকটা মোচড় দিয়ে ওঠে। প্রান্তিক নিজের ঘরে গেল। শাড়ি হাতে আবার ফিরে এলো। বিছানার পাশে রেখে বলল, বদলে নাও। প্রিয়তা এখনও নিশ্চুপ। যেমনি ছিল তেমনি আছে, কোনো ভাবান্তর নেই। সে বোধহয় সংকল্পই করেছে তার বরমশাইয়ের সাথে কোনো কথাই বলবে না। প্রান্তিক বুঝে নিল এতে ছিঁড়া ভিজবে না। দাঁতে দাঁত চেপে বলল, তাহলে কি আমি চেঞ্জ করিয়ে দিব? প্রিয়তার শাড়িটা আঁকড়ে ধরল। রাগে পুষছে কেবল। প্রান্তিক হনহনিয়ে ঘর থেকে বেরোলো। যাওয়ার আগে বলে গেল, ঘরের দরজা বন্ধ করবে না বলে দিলাম। আলো নিবানো, চারদিকে গুটগুটে অন্ধকার। পুরো বিছানার এক কোণায় প্রিয়তা শুয়ে আছে। ঘুমিয়ে পড়েনি, তার ঘুম আসছে না। শরীরে অনেক ক্লান্ত, তবুও ঘুম আসছে না মনের কষ্টে। পুরো ঘরের ভিতর কেবল সে নেই, আছে আরেকজনও। তার উপস্থিতি পেয়েছে আরও 1 ঘন্টা আগে, কিন্তু কেউই কোনো কথা বলছে না। কেন বলছে না কেউ জানিও না। এমন পরিস্থিতিতে এসে প্রান্তিক কী বলবে সেটাই সে বুঝে উঠতে পারল না। শুধু একটা সরিয়ের সমাধান হতে পারে না, কারণ কিছু পাপের কোনো ক্ষমা হয় না। অন্ধকারের মাঝেও প্রিয়তার চোখ বন্ধ। কাঁদতে কাঁদতে বালিশ ভিজে গেছে আরও আগেই। চোখ এবার খুব জ্বলছে। ছোটবেলা থেকেই সে এমন, এক নাগাড়ে বেশিক্ষণ কাঁদতে পারে না, চোখ জ্বালা পোড়া করে। কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে প্রান্তিক তার পায়ের কাছে বসে আছে।
কেন বসে আছে সেখানে? আচ্ছা, তার কপালে একটু মলম লাগিয়েছিল কি? লাগায়নি বোধ হয়। কীভাবে এমনটা হয়ে গেল? বুকটা মসৃে উঠল তার। আঘাত যেন কপালে না পুরো এসে তার বুকের মধ্যে লেগেছে। নিস্তব্ধ ঘর, নিস্তব্ধ সব কিছু। একটা সময় মনে হলো ঘরে হাওয়ার চলাচলও প্রায় যেন বন্ধ হয়ে গেছে। দুই মানবী কেবল নিঃস্বপে বসে আছে দুই প্রান্তে, অথচ তাদের হৃদয়ে বাঁধা এক সুতোয়। নীরবতা ভেঙে প্রান্তিক কথা বলল। তার গলার স্বর অন্যরকম লাগছে। অন্ধকারে বুঝি মানুষের সাথে সাথে গলার স্বরও অপরিচিত লাগে। তার গলার স্বর বলে দিচ্ছে সে কাঁদছিল। কেমন ভাঙা ভাঙা গলা, কিন্তু কাঁদল কখন? এতক্ষণ ধরে প্রিয় তো বুঝতে পারল না কেন। নাকি নিজের কান্নায় অতি ব্যস্ত থাকার কারণে খেয়ালই করেনি। পায়ের উপর শক্ত হাতের স্পর্শে চমকে উঠল সে। তড়িগড়ি করে লাফ মেরে উঠে বসল। প্রান্তিক তার পায়ে হাত দিচ্ছে কেন? এটা হয় কখনো? বর কখনো বউয়ের পায়ে হাত দেয়? মা জানলে আর রক্ষে থাকবে না। বড় আশ্চর্য হয়ে গেল প্রিয়তা। এমন পরিস্থিতিতে এসব ভাবনাগুলো কেমন হাস্যকর লাগছে তার কাছে। যে সম্পর্কের বিন্দুমাত্র কোনো মূল্য দিবে না বলে ঠিক করলো, সেই সম্পর্কে আবার এত অনুরাগ কিসের? প্রিয়তা বুঝতে পারল এখন এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেনি সে। যত সহজে বিয়ের সম্পর্কে বাধা পড়া যায়, তত তাড়াতাড়ি বের হওয়া যায় না। প্রান্তিক হাত সরায়নি, আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে। প্রিয়তা ইচ্ছে করলো একবার বলবে পা ছাড়ুন, কিন্তু চুপসে গেল। যখন ভেবেই নিয়েছে কথা বলবে না, তাহলে কথা বলবেই না, যা কিছু হয়ে যাক না কেন। প্রান্তিকের সব কিছু এখন তার কাছে ছলনা মনে হচ্ছে। জীবনে কখনো কোনো পরপুরুষের আকৃষ্ট হয়নি, তা নয়, তবুও নিজেকে সব সময় সামলে নিয়েছে। যতখানি ভালোবাসা ছিল সব তুলে রেখেছে মনের মানুষের জন্য। মনের মানুষকে পেয়ে তার চরণে পুরো ভালোবাসা উজাড় করে দিয়েছে। ফিরিয়ে নেওয়া যা অসম্ভব, কেবল ঘৃণা করতে পারে সে। ভেবেছিল ভালোবাসাই কেবল সুখ, কিন্তু সে কি জানতো ভালোবাসা নিজেই একটা জ্বলন্ত অগ্নিশিখা। প্রান্তিকের ব্যাপারে যত বলবো ততই তাকে ঘৃণা করার কারণ বেড়ে যাবে। ভালো মানুষের গুণ তার নেই বললেই চলে, তবু কোনো একটা কারণে প্রিয়তার মনে মতো এত লক্ষ্মী মেয়ের সাথে ভাগ্যের সন্ধি জুটল তা কেবল বিধাতাই জানে। প্রিয়তার ফাঁ দুটো আঁকড়ে ধরে বউ বলে ডাকতেও কেঁপে উঠল তার স্বর। প্রিয়তা কেঁপে উঠল সাথে সাথে। তার লোমকূপ শিরশির করে দাঁড়িয়ে গেল। তাকে যেন বশ করার পুরো প্রচেষ্টাই চলছে। প্রান্তিক কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। এমন দ্বিধায় আগে কখনো পড়েনি। আমি কোনো অজুহাত দিব না বউ, আমার দোষ আছে। আমি শুদ্ধ নই, শুদ্ধ পুরুষ নই, তবে তুমি তো শুদ্ধ, পবিত্র। আমার বড় অপরাধ, আমি তোমাকে অশুদ্ধ করে দিলাম। প্রিয়তা হাঁটু তুলে বসে পড়ল, মাথা রাখলো হাঁটুর উপরে। নিশ্চুপ হয়ে শুনছে তার বরের কথা। তার অবিশ্রান্ত অশ্রু যেন আরও চটপট করছে গড়িয়ে পড়ার জন্য। প্রান্তিকের স্বর কেঁপে উঠেছে বারবার। আমি ভেবেছিলাম আমার জীবনটা এভাবেই চলে যাবে। ভালোবাসা, বিশ্বাস, সংসার এসব আমার ভাগ্যে নেই। জীবন কেটে যাবে নিঃসঙ্গতায়। বিয়েতে আমার কখনো মত ছিল না। জানতাম আমার জীবন ভালো না। এ জীবনের সাথে আরেকজনকে জুড়ে নিয়ে খুব বেইমানের মতো কাজ করেছি। কিন্তু দাদাজান কিছু বুঝতেই চাইলেন না। রীতিমতো হাসপাতালের বেডে থেকে আমার থেকে কথা আদায় করে নিলেন বিয়ে করাবেন। আমিও কথা দিলাম। ভাবলাম বাড়ি আসার পর দেখে নিব, কিন্তু আমি হ্যাঁ বলার আধ ঘন্টার মধ্যেই আমার বিয়ে হয়ে গেল। আমি তখনও টেরই পাইনি কত বড় অন্যায় করেছি তোমার সাথে। আমার এই একটাই দোষ, সব কিছু বুঝতে খুব দেরি হয়ে যায়। কখনো ভাবিনি কাউকে ভালোবাসতে পারবো। কোনো একজন মানুষ নিয়েও আমার জীবন কেটে যাবে। অনেকগুলো বছর তো ছন্ন ছাড়াভাবে কেটেছি। আমার ছোটবেলা অযত্নে কাটেনি প্রিয়তা। দাদাজান খুব যত্নে রেখেছেন আমায়। আমি মা বাবা ছাড়া মানুষ, একা দাদাজানের ভালোবাসা পেয়েছি। তবুও আফসোস করিনি, মেনে নিয়েছি। মেনে নেওয়াটা খুব ছোট থেকেই আমি শিখেছি। দাদাজানের কথায় দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা দিয়েছি। জীবনে প্রথমবার আমি সেখানে ভালোবাসার স্বাদ পেয়েছি। আমার মনে হলো দাদাজান ছাড়াও বুঝি আমায় কেউ ভালোবাসতে পারে। প্রান্তিক থামল। তার গলার স্বর আরও ভারী হয়ে উঠেছে। নিস্তব্ধ অন্ধকারে তার গলার স্বর ঘোরের মতো লাগছে প্রিয়তার কাছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রান্তিক। ভালোবাসা আমার ভাগ্যে নেই, তার সাথে আমার দুশ্মনী আছে। জীবনে প্রথম ভালোবাসার কাছে ঠকে গিয়ে ভালোবাসাকেই আমি অপমান করতে লাগলাম।
ভালোবাসা আবারও ফিরে আসতে পারে সে ভাবনা আমার ছিল না। তুমি আমার চরিত্রহীন, লম্পট, যা ইচ্ছে ভাবতে পারো। আমি জাস্টিফাই করতে যাব না, করার কিছু নেই। কিন্তু তুমি আমায় বিশ্বাস করো, আমি এখন আর এমন নেই। বিয়ের পর থেকে এই অবধি আমি কখনো কোনো মেয়ের সাথে কথাও বলিনি, দেখা তো দূরের কথা। আরিনার সাথে যা হয়েছে তা কেবল আরিনাই, কারোর সাথে সম্পর্ক এত গভীর ছিল না। যা করেছি অন্যায় করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, একটা সুযোগ চাইছি। তুমি কি পারবে না বউ? জানি এটা সহজ না, ক্ষমা চাইলে ক্ষত পূরণ হয় না। আমার চেয়ে ভালো কেউ বুঝবে না এটা। ভালোবেসে কেবল তুমি ঠকনি, আমিও ঠকেছি। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমাকে অভিযোগের সুযোগই দিব না। প্লিজ বউ, শুনছ? পিনপথে নীরবতা চারদিকে। প্রান্তিক উৎসুক হয়ে আসে উত্তরের আশায়। তার অবস্থা টের পাওয়া যাচ্ছে না। অন্ধকারে মুখের বর্ণনা দেওয়া অসম্ভব। তবে প্রিয়তা মানেনি, তার মনকে সে মানাতে পারেনি। ধীরে ধীরে প্রান্তিকের হাতটা পায়ের কাছ থেকে সরিয়ে আবারও গুটিসুটি মেরে সে শুয়ে পড়ল। প্রান্তিক যেন এটাই আশা করেছিল। এত তাড়াতাড়ি কিছু হবে না, সময় লাগবে, আরও সময়। কিন্তু প্রান্তিক হার মানবে না, সম্ভবও না। ভালোবাসা একবার হারিয়েছে, বারবার সে হারাতে দিবে না। তোমার সময় চাই আমি জানি, তুমি সময় নাও বউ, আমার কোনো সমস্যা নেই। 1 দিন, 2 দিন, সপ্তাহ, মাস, 1 বছর, 2 বছর কিংবা 10 বছরই লাগুক না কেন, আমি কিন্তু হার মানছি না। তুমিই শেষ। প্রান্তিক চৌধুরী অসম্ভব ভালোবাসে তোমাকে। তোমাকে ছাড়া তার পক্ষে থাকা সম্ভব না। এই সম্পর্ক আমার অনিচ্ছায় জোড়া লেগেছে, কিন্তু আমার অনিচ্ছায় ভাঙতে পারবে না। যতদিন না তোমার মন পাচ্ছি, তুমি এখানেই থাকবে আমার কাছে। অভিমান, ঘৃণা যাই করো না কেন, আমার থেকে তোমার নিস্তার নেই। তুমি কেবল আমারই। কণ্ঠে তার রুক্ষতা চেয়ে গেল আবারও। এবার কণ্ঠে আর অনুনয় নেই, কেবল শাসন। যেন সে শাসিয়ে দিচ্ছে। প্রান্তিক চৌধুরীকে পাগল নাকি? প্রিয়তা অবাক না হয়ে পারছে না। এই তো আকুতি মিনতি করলো, আবার এই তাকে ধমকাচ্ছে। একই দিনে একই সাথে এক মানুষের আর কত রূপ দেখবে সে? দেখতে দেখতে যেন পাগল হয়ে যাবে। প্রান্তিক চৌধুরী নাছোড়বান্দা। সে আবার মন প্রাণ দিয়ে কোনো রমণীকে ভালোবেসেছে, এত সহজে তাকে ছাড়ছে না। ছাড়া তো প্রশ্নই ওঠে না। যার সাথে যুদ্ধ করতে হয় করবে। দুঃখ, দুর্ভাগ্য কেউই তাকে আর প্রিয়তাকে আলাদা করতে পারবে না। সম্ভবই না। প্রান্তিক চৌধুরী ছাড় দিচ্ছে না। সে এখনও প্রায় একই বেশে বসে আছে। সকাল হয়েছে বেশ অনেকক্ষণ আগে। গতকালও সে ভোরে উঠে বরমশাইয়ের জন্য চা নাস্তা বানিয়ে তার সামনে হাজির হয়েছিল। কিন্তু আজকের সকাল ভিন্ন রকম। কি অদ্ভুতভাবে একদিনের মধ্যে সব কিছু বদলে গেল। মানুষের পরিস্থিতি মন বদলাতে সময় নেয় না। গতকালে যে ভালোবাসার চাদরে নিজেকে জড়িয়ে নিয়েছিল, আজ সেখানেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। পুরো রাতে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারেনি সে। চোখ পিটপিট করে মাথার উপর ঘুরন্ত ফ্যানের দিকে চেয়ে আছে প্রিয়তা। ভালোবাসা কেন যে মানুষকে কাঙাল বানায়, এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। পর্দা বেদ করে আলোটুকু আসার ব্যর্থ চেষ্টা। প্রিয়তা চায় আলো না আসুক, অন্ধকারেই সে মিশে যাক। এই জীবন আর ভালো লাগছে না তার। প্রান্তিক চৌধুরী কেন এমনটা করলো? কি ছিল তার মনে? এসব কিছুতে তার যায় আসে না। কেবল মনে হয় প্রান্তিক তাকে কখনো ভালোবাসেনি। যা ছিল সব অভিনয় আর নাটক। এই মেয়েকে ভালোবাসা নিয়ে এত গর্ববোধ করত, তাই তো নিজেকে ধিক্কার জানাচ্ছে সে। সেই মেয়েটার কথা মনে পড়ছে, যেদিন যাকে রেস্টুরেন্টে এত অপমান করলো, বরের হয়ে এত কথা বলল। কিন্তু এখন তার মুখ কোথায় গেল? নিজের কাছে নিজেই কতটা ছোট হয়ে গেল সে। ছোট হতে হতে যেন মাটিতে মিশে গেছে একদম। এই বাড়িতে তার দম বন্ধ হয়ে আসে। এখান থেকে বেরোতে চায় সে। এ ভালোবাসা, আবেগ, সংসার সব কিছুই তার কাছে ফেলনা মনে হচ্ছে। অথচ এগুলো আঁকড়ে ধরেই তো সারাটা জীবন সে কাটাতে চেয়েছিল। বিছানা ছেড়ে ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালো। অগোছালো শাড়িটা গোছানোর ইচ্ছে হলো না। সব কিছু কেবল অসহ্য লাগছে তার কাছে। হঠাৎই তার বোধ হলো ফোনটা কোথায়। গতকাল থেকে ফোনের সন্ধান সে পায়নি। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও একটা তার ফোন পেল না। তখন ভেবেই নিল এটা প্রান্তিকের কাজ। তাকে আটকানোর সব রকম কাজ সে ইতিমধ্যেই সেরে ফেলেছে। সেরে বেয়ে নিচে নেমে এলো প্রিয়তা। প্রান্তিক আজও অফিসে গেছে। এই লোকটার আদৌ কি কোনো মাথা ব্যথা আছে তাকে নিয়ে? বোধহয় নেই। কাজের মেয়েটা তাকে দেখে ছুটে এলো।
গড়গড় করে বলতে লাগলো, স্যার বলেছে 2 ঘন্টা আগেই ফিরে আসবে ম্যাম, আপনাকে নাস্তা দিব? প্রিয়তা কিছু বলল না, উল্টো প্রশ্ন করলো, স্যার খেয়েছে? মেয়েটা জবাব না দিয়ে মাথা নিচু করে নিল। এর অর্থ প্রান্তিক না খেয়ে বেরিয়েছে। টেবিলের উপর খাবার সাজানো, অথচ প্রিয়তার ক্ষুধা নেই। গত রাত থেকে না খেয়ে আছে। এরপর কান্নাকাটিতে শরীর ভেঙে গেছে, তবুও খেতে ইচ্ছে করছে না তার। মেয়েটাকে ব্যাগের কথা জিজ্ঞেস করলো। এবারও জবাব দিতে ব্যর্থ হলো সে। ব্যাগের ভিতরে এবারের কোনো জিনিস ছিল না, নেওয়ার ইচ্ছেও ছিল না ন্যূনতম। এখানকার কোনো স্মৃতি সে চায় না। দৃঢ় পায়ে হেঁটে বাড়ি ছেড়ে বেরোলো প্রিয়তা। প্রান্তিক যেহেতু বাসায় নেই, সে চাইলেই তো বেরিয়ে যেতে পারে। এখন আর কে আটকাবে তাকে? তাকে অবাক করে দিয়ে সামনে দাঁড়িয়ে রাফি ভাই। অন্য দিনকার চেয়ে আজ বাড়ির চারদিকে গার্ডের পরিমাণ বেশি। প্রিয়তা হাসার চেষ্টা করলো, নিজের উপরেই হাসি আসছে তার। রাফি ভাই নরম স্বরেই বলল, ম্যাম ভিতরে যান। আপনারা কি আমায় বেঁধে রাখবেন রাফি ভাই? স্যার বলেছে আপনাকে দেখে রাখতে। দেখে রাখতে? নজর রাখতে বলেনি? আটকে রাখতে বলেনি? বলেনি বাড়ির বাইরে যাওয়া আমার জন্য নিষিদ্ধ? রাফি ভাই নিঃস্তুপে দাঁড়িয়ে রইলেন। প্রিয়তার জন্য তার মায়া অবশ্যই হয়। মেয়েটাকে যতটুকু চিনেছে তার জন্য মায়া না হয়ে পারেই না। তবুও সত্য অস্বীকার করা যায় না, তার জন্য স্যারের উন্নতি হয়েছে। স্যার আগের চাইতেও বদলে গেছেন। স্বার্থপরের মতো সেও প্রান্তিকে চিন্তাই করল। কেউই ভাবল না প্রিয়তার কথা। দুর্বল পায়ে হেঁটে আবারও ঘরে ফিরল প্রিয়তা। তার বাড়ির লোক নিশ্চয়ই চিন্তা করবে। বাবা ফোন না পেয়ে চটপট করবেন। রোজ একবার হলেও তাদের সাথে কথা বলতো সে। কিন্তু আজ কী করবে? প্রান্তিক অফিসে ঢুকে 2 মিনিট হলো চেয়ারে নিশ্চুপ হয়ে বসে আছে। গত রাতে ঘুম হয়নি কোনো। এত কিছুর মাঝে অফিসের আসার একটা কারণ আছে অবশ্য। আবার দ্রুত বাসে ফিরতে হবে। প্রিয়তাকে এখন একা রাখা কোনোভাবেই সেফ নয়। ভালোবাসায় ঠকে মানুষ অনেক রকম অনাকাঙ্ক্ষিত কাজ করে ফেলে। সেও করেছে। প্রিয়তা এমন কিছু করুক সে চায় না। জীবনে এত পাপ করার পর এখন নিজেকে পাপই মনে হচ্ছে তার। কই, যখন পাপ করলো তখন কেন টের পেল না? মনুষ্যত্ব, বিবেকবোধ তখন কেন এতটাই নিচে নেমে গেছে? নিজের পাপ কাজকে পিছনে কাউকে দায়ী করা চলে না। প্রান্তিক বুঝে গেছে যা করেছে সজ্ঞানে নিজের ইচ্ছে করেছে। তবে আর কাকে দোষ ঠেকাবে সে? তার মনে পড়ে ঐশীর বলা কথাগুলো। তার প্রথম ভালোবাসা, যখন মদ খেয়ে অন্য পুরুষের বুকে মাথা তার দিকে ফিরে হেসে হেসে বলেছিল, ভালোবাসা? ইউ থিঙ্ক ইউ আর মাই লাভ? ওহ, কি বোকা তুমি! জানো তো, বোকার সাথে টাইম পাস হয়, ভালোবাসা হয় না। ভালোবাসা থাকলে বুঝি আমি এখানে থাকতে পারি? এই যে তোমার সামনে অন্য পুরুষের বুকে মাথা রেখে ঘুমাচ্ছি। আজ রাতটা তার সাথেই কাটাবো। তোমার সাথে থাকা চলে না। ইউ আর এ বয়, নট মাই ম্যান ডার্লিং। বলা মাত্র তার সামনে ওই পুরুষের ঠোঁটে চুমু খেয়েছিল। প্রান্তিক তখন কেবল হা হয়ে দেখল। সে বাকরুদ্ধ ছিল, কিছু বলার সাহস হলো না। এই মেয়েটাই গত 1 বছর ধরে তাকে ভালোবাসার স্বপ্ন দেখালো, আর আজ এত সহজে তাকে ছেড়ে চলে গেল। কিভাবে পারল? তখন মনে পড়ে তার দুর্ভাগ্যের কথা। 9 মাস গর্ভে রাখার পর যে মা তাকে ভুলে যায়, সেখানে ঐশীর ভুলে যাওয়া তো তুচ্ছ ব্যাপার। ছোট থেকে মায়ের প্রিয় ছেলেটা হয়ে ওঠার জন্য সে উঠে পড়ে লেগেছিল, কিন্তু পারেনি। প্রান্তিক দেখতে পুরোপুরি তার বাবার মতো। এই কারণেই কি মায়ের অপ্রিয় ছিল সে? কিন্তু সন্তানেরা মায়ের অপ্রিয় হয় কি করে? হতে পারে আদৌ? তারপর প্রান্তিক বিগড়ে গেল, একদমই বিগড়ে গেল। ধরেই নিল এই জীবনে তাকে নিয়ে ভাবার আর কেউ নেই, তার কোনো পিছুটানো নেই। কেউ তাকে নিয়ে আর স্বপ্ন দেখবে না। দাদাজন যতদিন বেঁচে আছে, এরপর কি আর তাকে কে দেখবে? না, নেই তো কেউ। এর পরের একদিনের ঘটনা বলা যাক। তখন সবে কেবল প্রান্তিক ঐশীর ছলনার শিকার হলো। জীবনে প্রথমবার তার ইচ্ছে করলো মাকে জড়িয়ে ধরে কাঁদতে, ভীষণভাবে কাঁদতে। ছোট থেকে মায়ের ভীষণ ভক্ত ছিল সে, অথচ মায়ের সাথে কাটানো কোনো মুহূর্ত তার মনেই পড়ে না। তেমন কিছু আসলে নেই। বরাবরই দেখেছে তার মা ফোনে আলাপে ব্যস্ত থাকতেন। প্রান্তিক সময়ের পর সময় মায়ের পায়ের কাছে পড়ে থাকত। দাদাজানের কাছ থেকে নতুন নতুন শব্দ শিখে মাকে শোনাতে আসতো। মা কখনো এসবে আগ্রহ করেনি। ছোট প্রান্তিক সে অবহেলা তখনও টের পায়নি। আরও উঠে পড়ে লাগতো বরং। ছবি আঁকার চেষ্টা করত, কিন্তু হতো না। ছবি আঁকার যোগ্যতা সবার হয় না। কিন্তু তার মা ছিলেন একজন চিত্রশিল্পী। দারুণ ছবি আঁকতেন তিনি।
বাহিরের দেশে তার আঁকা চিত্রকর্মের খুব নাম ডাকছিল। তার নাম ছিল মিস ক্যারি, বিদেশি বংশোদ্ভূত। একদিন তার আর্ট এক্সিবিশনে গিয়ে তার সাথে দেখা হয় তরুণ চৌধুরীর। পুরো নাম আসাদুজ্জামান তরুণ চৌধুরী। শিল্পের প্রতি বেশ আগ্রহ ছিল তার। বড়লোকের কতই না শখ থাকে, যারা ভাত খেয়ে ভাত পায় না তারাই বুঝে শিল্পের কি কদর। ওসবে তাদের আগ্রহই নেই, সময় নষ্ট কাজ। বড়লোকেরা আবার এসব দেখেন খুব আগ্রহ করে। এভাবেই তো মিস ক্যারির সাথে তার পরিচয়, সম্পর্ক, ভালোবাসা, বিয়ে সব কিছুই টানা হতে চলতে লাগলো। তরুণ চৌধুরী আদৌ যেভাবে ক্যারির প্রেমে মুগ্ধ হয়েছিলেন, তাকে ভালোবেসেছিলেন, ক্যারি বোধহয় তা পারেনি। ছেলেটা হওয়ার পরই তার মনে হলো এসব ভ্রম মোহ সব কিছুই কেটে গেল এক নিমেষে। যে তরুণ চৌধুরীর এক কথায় বিয়ে করার জন্য রাজি হয়েছিল, এখন তাকে অসহ্য ঠেকছে তার কাছে। বিয়ে, বাচ্চা, সংসার এসব তার জন্য না। এখন এসব থেকে রেহাই পেতে চান তিনি। গলার কাটা যেন সব কিছু। সবচেয়ে বেশি জ্বালায় ছেলেটা। দেখতে পুরোটাই বাবার মতো, মায়ের একটা গুণও সে পায়নি। মিসেস ক্যারি মনে করলেন এ ছেলেকে দিয়ে আদৌ কিছু হবে না, সে হবে পুরো বাপের ডুপ্লিকেট। কোনো শখ, গুণ, আহ্লাদ কিছুই নেই ছেলেটার। এত চেষ্টা করেও ছবি আঁকা শিখাতে পারছেন না, ঠিক করে পেন্সিলটাই ধরতে জানে না। একটু ধমক দিলে আবারও কেঁদে ফেলে। কি আশ্চর্য, এভাবে বাচ্চা পালা যায় নাকি? রেগে গিয়ে ইংরেজি ভাষায় অশ্রাব্য গালিগালাজ করতেন। প্রান্তিক এসব বুঝতো না, কেবল তার হাত কাঁপত, পেন্সিল কাঁপত। সে ভীষণ ভয় পেত। তাকে নিয়ে এসব আটফাট হবে না, এটা তরুণ চৌধুরী বুঝে যেতেন, কিন্তু বুঝতেন না মিসেস ক্যারি। ধৈর্যের সীমা দিন দিন তার যেন পেরিয়ে যাচ্ছে। প্রান্তিক হার মানত না। 7 বছর বয়সে প্রান্তিক রাত জেগে ছবি আঁকার চেষ্টা করত। মায়ের আঁকা ছবিটা সামনে রেখে আঁকত, কিন্তু হতো না যে তার। সবাই যে সব কিছু পারেও না। মা যে কেন বোঝে না, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতো মায়ের মন জয় করার। হতো না। কত রাত এভাবে পেরোলো, আঁকতে আঁকতে ক্যানভাসের উপরে ঘুমিয়ে পড়েছে কতবার। দাদাজান কত রাত তাকে জেগে তুলে বিছানায় পাঠিয়েছেন হিসেব নেই। কিন্তু এই যে ছোট প্রান্তিকের এত পরিশ্রম, এত রাত জাগায়, এসব দিকে কি মিসেস ক্যারির নজর আছে? না, নেই তো। তিনি তো ধমকের পর ধমক দিতেন জানে। এটা কেন এমন হলো, এটা কেন হচ্ছে না, চিত্রটা জীবন্ত কেন মনে হচ্ছে? এভাবে কি পেন্সিল ধরে? ধমক খেয়ে আরও কুঁকড়ে যেত সে। কোথায় তার মনোবল বাড়বে তা না, উল্টো ভেঙে গড়িয়ে যেত। চোখে আঙ্গুল দিয়ে দেখাতো, তুমি আমার ছেলে হওয়ার যোগ্যই না, কোনো যোগ্যতা নেই তোমার। মনকে ফিসিয়ে দিত। আত্মবিশ্বাস মিশে যেত ধূলিসাৎ হয়ে। তখন একমাত্র দাদাজানি ছিল আঁকড়ে রাখার জন্য। বাবার দিন কাটত মাকে নজরে রেখে, রাত কাটত তার সাথে ঝগড়া করে। সন্দেহ আর কেবল সন্দেহ। অকারণে তো সন্দেহ করতো না, কারণ তো ছিলই বটে। সে কারণ দেখিয়ে মিসেস ক্যারি চলে গেলেন বিদেশের মাটিতে তাদের ছেড়ে চিরদিনের মতো। আর ফিরে আসেনি। প্রান্তিকের জন্য তার কোনো মায়া মমতা কোনো কালেই ছিল না। থাকলে কি আর ডিভোর্সের সময় ছেলের অধিকার চাইতো না? চায়নি তো। দাদাজান যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। নাতিকে তিনিই চাইলেন। পুরো পৃথিবীতে তার দাদাজানই একমাত্র তাকে চাইল। কিন্তু সে যাদের চাইল তারা তাকে চাইল না। এতই কি ঘৃণা করতো মা তাকে? বাবার মৃত্যুর পরেও তো একটা বারের জন্য এলো না, একটি বারের জন্য খোঁজও নিল না। মায়েরা তো এমন হয় না। তাহলে তাকেই কেন দুর্ভাগ্যের সঙ্গী হতে হলো? সে ছোট্ট বয়সে প্রিয়জন হারানোর স্বাদ পেয়ে গেল সে। সেখানেই ফিরে আসি। যেদিন তার খুব মাকে প্রয়োজন ছিল, মাকে হঠাৎ করেই দেখতে ইচ্ছে করলো। এর অবশ্য একটা কারণ আছে। সে খোঁজ নিয়ে জেনেছে মা আর সে একই দেশে আছে, একই শহরে, লন্ডনে। ঠান্ডা বরফের রাতে প্রান্তিক বেরিয়ে গেল মায়ের খোঁজে। ঐশীর দেওয়া ব্যথা সে ভুলে গেল মাকে দেখার আনন্দে। সেদিন ছিল ক্রিসমাস। রাস্তাঘাট মাঝরাতেও আলোয় আলোকিত। শীতে কাঁপতে কাঁপতে বরফের শক্ত পথ হেঁটে প্রান্তিক পৌঁছালো তার গন্তব্যে। মাকে দেখবে কতগুলো বছর পর। মায়ের চেহারা তার কি মনে আছে? অবশ্যই মনে আছে। 20 বছর বয়সী যুবক গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছে একটি নজর মাকে দেখার জন্য। আচ্ছা, সে কি সামনে যাবে? একটি বারের জন্য জড়িয়ে ধরবে? বলবে কি ঐশীর কথা? গত 1 বছর ধরে ঐশী তাকে কীভাবে ঠকালো সেসব কথা কি মাকে জানাবে? বলবে সে কতখানি কষ্ট পেয়েছে? কতই না কথা জমিয়েছিল সে যুবকটি। কিন্তু সব কিছু চুরমার হয়ে গেল এক মুহূর্তেই। মায়ের নতুন সংসার দেখে আনন্দে মুর্ছা গেল প্রান্তিকের। মিসেস ক্যারি তখনও একই রকম আছেন।
যৌবনকে এখনও ছাপিয়ে যেতে পারেননি। পাশে 13 কি 14 বছরের একটা ছেলের হাত ধরে তিনি দাঁড়িয়ে। ভিতরে ক্রিসমাসের কেক কাটা হচ্ছে। স্বচ্ছ আয়না, জানালার ফাঁকে সবটাই চোখে পড়ল প্রান্তিকের। তাকে আর বলে দিতে হলো না পাশের ছেলেটি তার মায়ের, তার পাশে পুরুষটি তার মায়ের নতুন জীবন সঙ্গী। তিনি নতুন জীবন শুরু করেছেন, স্বামী সংসার নিয়ে সুখেই আছেন। প্রান্তিককে তার মনে নেই। প্রান্তিক নামের কেউ ছিল, সেই অস্তিত্ব তিনি মুছে ফেলেছেন। ছেলেটিকে কেক খাইয়ে আবার ঠোঁট মুছে দিচ্ছেন। বাদামি চোলওয়ালা পর্সা ছেলেটার অর্ধেক বয়সী ছিল তখন সে। কই, মা তো এত আদর করে তাকে কখনোই খাওয়ায়নি। ব্যথা কমার বদলে নতুন ব্যথা যোগ হলো। বরফের রাতের ঠান্ডা তুষারপাতিও সে ব্যথা দমন করতে পারল না। যে আগুন প্রান্তিকের মনে জ্বলছিল, সে আগুন নিবানোর সাধ্য সে বরফের নেই। এতই কি দুর্ভাগা ছিল সে? চোখের কোণে অশ্রু জমেছিল। প্রান্তিক দ্রুতই তা মুছে নিল। বিয়েটা তার অমতে হয়েছিল। সে ভাবেনি প্রিয়তা তাকে বোকার মতো ভালোবাসবে। ভেবেছিল প্রিয়তাও বুঝি তাকে ছেড়ে একদিন চলে যাবে। বরাবরই ভাগ্য তার সাথে এমন করে এসেছে, কিন্তু এবার যেন ভিন্ন রকম কিছু হলো। ভাগ্য এবার ভাবল প্রিয়তাকে এত সহজে হারিয়ে দিবে না, আবার একটু খেলে নিবে প্রান্তিকের সাথে। প্রান্তিক নিজেও বোঝেনি কখন কিভাবে ভালোবাসতে শুরু করলো। যতই প্রিয়তার কাছে আসলো ততই বুঝলো এই মেয়েটা ভীষণ বোকা। বোকা বলেই তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তাদের মাঝে এত আয়োজন করে ভালোবাসা নিবেদন হয়নি কখনো, তবুও দুজন দুজনকে চরম ভালোবাসে। কখন যে প্রিয়তার মায়ায় আটকে গেল বুঝে উঠতে পারল না। যখন বুঝতে পারল তখনই পিছনের কাদামাটি তাকে টেনে ধরল। ওসব বলে গেলে কি চলে নাকি? জীবনে আরও একবার মনে হলো প্রিয়তা হয়তো কখনো অভিমান করে তাকে ছেড়ে চলে যাবে না। প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটায় প্রান্তিক প্রায় অভ্যস্ত। কষ্ট পাওয়ার কথা নয়, কিন্তু প্রিয়তা থেকে দূরে থাকার বিষয় তাকে বড্ড পীড়া দেয়। তাকে ছাড়া এক দণ্ড নয়, এক মুহূর্ত সে থাকতে পারবে না। কিন্তু এভাবেও তো থাকা যায় না। প্রিয়তাকে কি করে বোঝাবে সে? কিছু পাপের যে কোনো ক্ষমা হয় না, কিছু অভিমানী অভিযোগ থাকে না, কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়, কোনো কারণ লাগে না। 8-10 মিনিট বাদে প্রান্তিকের কেবিনে ঢুকলো আরিনা। প্রান্তিক তাকে দেখে বিন্দুমাত্র অবাক হলো না। সে জানতো আরিনা আসবে। ওত পেতেই তো ছিল কখন সে অফিসে আসলো। এ কারণেই তো ছুটে চলে এলো। সোজা এসে বসে পড়ল চেয়ারের উপর, প্রান্তিকের মুখোমুখি। আজ তাকে যেন একটু বেশি খুশি খুশি লাগছে। প্রান্তিকের সাদা শার্ট লেপ্টে আছে শরীরের সাথে। গলার টাই আজ পরা হয়নি, চুলগুলো ঠিকঠাক নেই, মুখটাও ফ্যাকাশে। ভীষণ অগোছালো লাগছে তাকে দেখতে। এর কারণ ধরতে বেশিক্ষণ আর লাগলো না আরিনার। গতকাল যে আগুন সে জ্বালিয়েছে তা এখনও ভালো করেই জ্বলছে বোঝা যায়। পোড়া পোড়া গন্ধ এখান থেকে সে পাচ্ছে। আরিনাকে আজ খুশি খুশি লাগছে। প্রান্তিকের এমন উদাসী মন যেন তার খুশির কারণ। প্রান্তিক এবার নড়ে চড়ে বসল। তার চোখের নজর সরছে না আরিনার উপর থেকে। ক্ষোভ, ঘৃণা, অভিমান সব কিছুই সেখানে উপস্থিত। আরিনার সাথে সম্পর্কে জড়িয়েছিল বছরখানেক আগে। আরিনার পর আর কারোর সাথে সম্পর্ক হয়ে ওঠেনি। আরিনা থাকতে আবার নতুন কেউ? তাদের সম্পর্ক গভীর ছিল, যথেষ্টই গভীর। আরিনা তাকে ভালোবাসত, একটু বেশি কিনা বাসত। প্রান্তিকের স্বভাব চরিত্র নিয়ে বহু আগে থেকে জানাশোনা ছিল। এরপরেও প্রান্তিকের সাথে সে সম্পর্কে জড়িয়েছে, সবটুকু দিয়ে ভালোবেসেছে। ব্যতিক্রমীও হয়েছে, সবার চাইতে ভিন্ন। কিন্তু তবুও তার মনে ভয়ের বাসা বাঁধত। এই মনে হতো প্রান্তিক তাকে ছেড়ে দিচ্ছে। কেবল ভয় হতো, প্রান্তিক যদি তাকে ছেড়ে দেয় তখন কি হবে? সম্পর্কে আসে সন্দেহ আর অভিমান। কোনো সম্পর্কে সন্দেহ আসলে তা বেশি দিন টিকতে পারে না। আরিনা সন্দেহর যথেষ্ট কারণ ছিল, কিন্তু সে ভুলে গেল ভালোবাসায় সন্দেহ থাকতে নেই, ভালোবাসতে হয় মন প্রাণ দিয়ে। তবুও কতখানি সহ্য করা যায় এসব? প্রান্তিক যে অভ্যস্ত ছিল না। বারবার ফোন করে কোথায় আসো জিজ্ঞেস করা, কার সাথে আসো, কী করছো, কোনো মেয়ের সাথে কথা বলছো, এত কেন মিশছো, এসবের উত্তর দেওয়ার মতো মনোভাব তার তখনও হয়ে ওঠেনি। অকারণেই ঝগড়া আর অপমানে অতিষ্ঠ হয়ে প্রান্তিক শেষমেশ এ সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়। অথচ তার মনে কিছু ছিল না এমনটাও নয়। বউ হিসেবে আরিনা খারাপ হয় না। এরই মধ্যে আরিনার সাথে সম্পর্ক এত গভীর হওয়ায় একটু দুর্বল যেন সে হয়ে গিয়েছিল। দাদাজানকেও বলেছিল আরিনার কথা। তিনি অবশ্য আগে থেকেই আরিনাকে চিনতেন, আরিনার বাবার সুবাদে। খোঁজখবর নেওয়ার পর তিনি এক কথায় না করে দিলেন।
তার কঠোর নিষেধ, এই মেয়ে এই বাড়ির বউ হতে পারবে না। তিনি কি জেনেছিলেন তা জানা নেই, তবে তার মনে ভয়ের বাসা বেঁধেছিল। এই মেয়েকে মিসেস ক্যারির সাথে গুলিয়ে ফেলেছিলেন তিনি। এক মেয়ের জন্য ছেলে হারিয়েছেন, আর এক মেয়ের জন্য একমাত্র নাতিকে হারাবেন। সম্ভব না। এমন মেয়েকে বাড়ির বউ বানিয়ে আনলে সংসার জোড়া লাগার বদলে ভেঙে যাবে আরও। আবেগ দিয়ে কি কখনো সংসার হয়? ছেলে ভালোবেসে বিয়ে করে আনেনি, কত দূর চলল সম্পর্ক, সবই তো দেখলেন। তারপর ছন্নছাড়া নাতিকে শুধরানোর জন্য যেমন মেয়ে দরকার তেমনি পেয়েছিলেন প্রিয়তার মধ্যে। তাই তো আরিনার থেকে প্রিয়তাকে তার উপযুক্ত বলে মনে হলো। দাতাজানের না বলার পর প্রান্তিকার কথা বাড়ালো না। তার নিজেরও মনে হলো এই সম্পর্ক জোড়া লাগলেও বেশি দিন টিকবে না। আরিনা যেমনি তাকে সন্দেহ চোখে দেখে, এই সংসারে কোনো শান্তি থাকবে না। নিজের বাবা মাকে দেখে যথেষ্ট সে বুঝতে পেরেছে। তবে বলে না, যেখানেই ভাগের বয় সেখানেই সন্ধে হয়। এবার প্রিয়তা সব কিছু জানার পর তাকে বিশ্বাস করতে পারবে তো? মানুষ হিসাবে আমরা নিজেদের একটু বেশি চালাক ভাবি, অথচ অনেক ভেবে চিনতে আবার ভুল সিদ্ধান্তকেই বেছে নিই। আরিনা এসেছে 2 মিনিট হলো। সে প্রথম হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো? খুব ভালো। তোমাকে দেখতে অনেক ক্লান্ত লাগছে। লাগতেই পারে, কিন্তু বিশ্বাস করো, তুমি আমার শান্তি নষ্ট করতে পারবে না। কিছুদিনের জন্য হয়তো অশান্তি হবে, কিন্তু আমার বিশ্বাস সব কিছু ঠিক হয়ে যাবে। আরিনা কিঞ্চিত হাসলো, ঠোঁট বাঁকিয়ে হাসলো অদ্ভুতভাবে। চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো আরাম করে। বলল, একটা মেয়ে সব কিছুর ভাগ করে নিতে পারে, কিন্তু নিজের পুরুষকে নয়। প্রিয়তা মেনে যাবে এমনটা কেন ভাবছ? চা খাবে? না, কফি। কিন্তু তোমার চায়ের নেশা কবে থেকে হলো? প্রান্তিক মৃদু হেসে বলল, আমার বউ খুব ভালো চা বানায়, ওর থেকে অভ্যেস হয়ে গেছে। ঠোঁটে লেগে থাকা হাসিটাও উধাও হয়ে গেল নিমিষেই। ছোট করে বলল, ও আচ্ছা, কফি আর চা এসেছে। প্রান্তিক নির্বিকার ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছে, কিন্তু চা তার মন মতো হয়নি। প্রিয়তা অনেক দারুণভাবে চা বানায়। আরিনা অবাক হয়ে দেখল এক পলক, তারপর নিজের কফির মগে চুমুক দিল। প্রান্তিক চায়ের কাপ রেখে বলল, এটা কি খুব দরকার ছিল? আমায় জিজ্ঞেস করছো? তোমার কি মনে হয় আমি তোমায় এত ভালোবেসেছি অন্যের সাথে সুখী দেখব বলে? এটা তোমার কেমন ভালোবাসা আরিনা, যেখানে তুমি তোমার ভালোবাসার মানুষেরই সুখ দেখতে পারো না? কফির মগখানা কেঁপে উঠল আরিনার হাত। প্রান্তিক তার চোখে চোখ রেখে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, যা কিছু হয়েছে সবটাতে দোষ কি কেবল আমারই ছিল? তোমার কি কোনো কন্ট্রিবিউশন ছিল না? আমরা অ্যাডাল্ট আরিনা, আমি 30+ পুরুষ, আর তুমি আমার সাথে একসাথে রাত কাটালে সেখানে কি হতে পারে তা সবারই জানা। কিন্তু তাই বলে এভাবে? আমি তো তোমাকে জোর করিনি। তুমি কি বলবে আমি তোমার ফায়দা নিয়েছি? আরিনা একটু বিচলিত হয়ে উঠল। কফির মগ রেখে আসমকা বলে উঠল, আমি সে কথা কখন বললাম? বলনি। যা বলেছ তা আগুন লাগানোর জন্য যথেষ্ট। প্রিয়তাকে তুমি চেনো না, তোমার কথায় সে কতটা কষ্ট পেয়েছে আমি সেটাও তোমাকে বলতে চাই না। ব্যাস এতটুকু বলি, আমাদের ক্ষত সারা জীবন তাজা থাকে না, শূন্যস্থান বলে কিছু নেই। একটা সময় তা পূরণ হয়েই যা। তুমি কি ভাবছ তোমার সারাটা জীবন আমি ভালোবেসে কেটে যাবে? অসম্ভব, হতেই পারে না। সময়ের সাথে সাথে সব ক্ষত শুকিয়ে যাবে। তোমার জীবনেও তুমি আবার কাউকে ভালোবাসবে, তার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখবে। কি হবে তখন যদি আমি গিয়ে তোমার আর আমার অতীতের রঙিন দিনের কথা তাকে স্মরণ করিয়ে দেই? তখন কি ভালো লাগবে? ততদিন না আসা অবধি তুমি আমার পরিস্থিতি বুঝতেই পারবে না। কথাটুকু শেষ করে গড়ের দিকে চোখ গেল প্রান্তিকের। এবার তাকে উঠতে হবে। সে উঠে দাঁড়ালো। আরিনা এতক্ষণ কেবল মনোযোগ দিয়ে সমস্তটা শুনল। নরম স্বরে বলে উঠল, কি হবে যদি তা কখনো না হয়? আমি কখনো তোমাকে ভুলে না যাই, সারা জীবন তোমাকে ভালোবাসতে থাকি। প্রান্তিক নিজের চেয়ার জায়গা মতো রাখল, হেঁটে দরজার কাছ অবধি আসলো। এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে বলল, তাহলে আমি বলবো আমি লাকি। তোমার সাথে এত বড় অন্যায় করার পরেও তুমি আমায় ভালোবাসো। এর জন্য নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারি, আবার দুর্ভাগাও। তোমার সে ভালোবাসা আমার কপালে নেই, আছে কেবল তোমার মনে। সে নিঃস্বার্থ ভালোবাসতে পারে, আমরা তাকে মহৎ বানিয়ে দেই। তবে এই আমাদের শেষ দেখা, চাইবো আর কখনো আমাদের দেখা না হোক। যা ছিল এখানেই শেষ হয়ে যাক। কথাগুলো বলে বেরিয়ে গেল প্রান্তিক। আরিনার কথা শোনার জন্য আর দাঁড়ালো না সে। আর কিছু যেন তার শোনারও নেই। আরমিশা একটু চিন্তিত।
গতকাল থেকে আপার সাথে কোনো কথা হয়নি। সকাল থেকে ফোনটা আবার বন্ধ। রোজ সকাল 10টার দিকে আপা একবার হলেও কল করে, আবার কল করে রাতের দিকে, কিন্তু এখন অবধি কোনো কল এলো না। এরই মধ্যে কল করেও পাচ্ছে না। খানিকটা চিন্তা বাড়ল তার। মা একবার বললেন জামাইয়ের ফোনে কল করতে, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, হয়েই তো যায়। ব্যাপারটা আগে মাথায় আসেনি। এবার আসতে সময় নষ্ট না করে কল করে ফেললো আমরিশা। ওভার্স থেকে রিসিভ করতে বেশিক্ষণ সময় লাগলো না। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি বলো তোমাদের কি খবর? ভালো ভাইয়া, আপুর ফোনটা তো রাতের থেকে বন্ধ, কল করে পাচ্ছি না। গাড়ির স্পিড কমিয়ে দিল প্রান্তিক। গতরাতে প্রিয়তা ফোনটা সরিয়ে রেখেছে সে। বারবার এক অনাকাঙ্ক্ষিত বয় এসে আঁকড়ে ধরে তাকে। গলাস্বর স্বাভাবিক রেখে বলল, ও, ওর ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে, ঠিক করতে দিয়েছি, একটু সময় লাগবে। আমি বাসায় গিয়ে তোমার সাথে কথা বলিয়ে দিচ্ছি আমরিশা। ঠিক আছে। ফোন রেখে দিল আমরিশা। তার মন আনসান করছে। ভাইয়ার তো নতুন একটা ফোন কিনেই তো দিতে পারতো। এতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ব্যাপার কি অন্য কিছু নাকি? মাকে কথাটা বলার পরও মাও তাই বললেন। কিন্তু আমরিশাই তখন আবার সাফাই গাইল, হতেই পারে ফোনে ইম্পর্টেন্ট কিছু আছে, সেটাই লাগবে। নিজের বোনকে সে চিনে, বাজে খরচ করার স্বভাব তার নেই। হাতে এখন অডেল টাকা থাকলেও সে অভ্যেস বদলানোর নয়। বোধহয় একটু বেশি সে ভাবছে। ফোনটা টেবিলে রেখে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে। এরই মধ্যে ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। মান্নাতের মেসেজ। ভার্সিটিতে যাচ্ছ আজ? আমরিশা খানিকক্ষণ চেয়ে রইল। জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। লোকটা বেশ কিছুদিন ধরে তার ভার্সিটির আশেপাশে ঘোরাঘুরি করে। তার মতলব আমরিশা বুঝেনি, এতটাও অবুঝ সে নয়। কিন্তু এই মতলবটা কতটা সৎ? বাড়িতে ফেরার পরই নিজের ফোন দিয়ে কথা বলিয়ে দিল আমরিশার সাথে। দুই বোনের মধ্যে কি আলাপ ছিল তা শুনবার জন্য প্রান্তিক অপেক্ষা করল না। তাহলে ফোনটাই বা সরিয়ে রাখলো কেন? নিজের এত ভয় তার? কথা বলা শেষ করে প্রিয়তা রুম থেকে বের হতে গিয়ে দেখলো প্রান্তিক তার কাছেই আসছে। প্রিয়তা ফোনটা এগিয়ে দিল। কিছু জিজ্ঞেস করলো না। মুখে কুলু পেটে আছে যেন। তার এই নিশ্চুপতা প্রান্তিকের ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছে। নিজের মনকেই প্রশ্ন করলো, সে কি বাড়াবাড়ি করছে? সবারই তো নিজ নিজ স্বাধীনতা আছে। তার সাথে কে থাকবে না থাকবে এতে দুই পক্ষের মতামত তো দরকার। কিন্তু প্রিয়তার মাঝে চলে এলেই যেন স্বার্থপর হয়ে ওঠে প্রান্তিক। গাড়ের রগগুলো স্পষ্ট হয়ে ফুটে ওঠে। চোখ মুখ শক্ত হয়ে যায়। পেশিবহুল হাতের মুঠোয় রাগ সংযত করতে ব্যর্থ হয়ে পড়ে। রাগ পুরোটাই নিজের উপর, চরিত্রের উপর লাগানোর জন্য স্বয়ং সে নিজেই দায়ী। কেন যে নিজেকে সামলে রাখতে পারল না? তাহলে তো আজ এমন হতো না। প্রিয়তার সামনে মাথা নিচু করে রাখতে হতো না। যে ভালোবাসা নিয়ে এতদিন খেলায় মেতেছিল, সেই ভালোবাসাকে এতদিন তুচ্ছ মনে হচ্ছিল। সেই ভালোবাসা পাওয়ার জন্য আজ সে এত উতলা। এই উতলা মনকে কিভাবে বোঝাবে সে? প্রিয়তা রান্না করছে। অভিমানে রান্নাঘরে পা দেওয়া উচিত হয়নি, তবুও দিয়েছে। তার বরমশাই গত রাত থেকে না খেয়ে আছে। সকালে দুপুরে কেন খায়নি সে কারণ খুলে বলতে হবে না। রাতে বসার ঘরে সোফার উপর বসে থেকে দেখছে প্রিয়তা রাঁধছে। এবার সে খেতে বসেছে। কিন্তু প্রিয়তা আজ স্ত্রীর দায়িত্ব পালন করেনি। নিজের খাবারটুকু বেড়ে টেবিলের শেষ মাথায় বসে নির্চুপ ভঙ্গিতে খেতে বসেছে। টেবিলের এই প্রান্তে বসে প্রান্তিক নিষ্পলক দৃষ্টিতে দেখছে তাকে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এমনটা কখনো হয়নি। প্রথমে প্রান্তিককে খাবার না দিয়ে নিজে কখনো খায়নি। সবসময় বসেছে প্রান্তিকের পাশের চেয়ারে, অথচ আজ কতটা দূরে। এই যে টেবিলে এত দূরত্ব রেখে বসাটা কিসের ইঙ্গিত দিচ্ছে প্রিয়তা? তাদের দূরত্বের। চাইছে আর কত দূরে চলে যাওয়া যায়, যেতে পারলেই যেন চলে যেত। প্রিয়তা খেয়ে উঠে গেল। নিস্তব্ধ পায়ে উঠে চলে গেল উপরের ঘরে। তার ভাবভঙ্গি খুবই স্বাভাবিক। প্রান্তিকের কোনো কিছুতেই যেন তার আগ্রহ নেই, বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু পুরোপুরিভাবে প্রান্তিককে সে অগ্রাহ্য করতে পারেনি। উপরে ওঠার পরেও উকি মেরে দেখছে প্রান্তিক খেয়েছে কিনা। রান্নাঘরে যে মেয়েটিকে ইশারা দিয়ে এলো, খানিক বাদেই সে খাবার নিয়ে হাজির হলো। প্রান্তিক খাবারের থালা নিয়ে বসে আছে, খাচ্ছে না। আজ একটিবারের জন্য প্রান্তিকের মুখের দিকে ফিরে চায়নি সে। ফিরে চায়নি ভয়েতে। ফিরে চাইলে যে কপালের দাগ কাটা ক্ষত স্থান তার চোখে বুলাবে বারবার। বুকের মধ্যে তখন তীব্র যন্ত্রণা হবে। তার নিজের দেওয়া আঘাত সে নিজেই সইতে পারে না প্রিয়তা। ভালোবাসা খুবই সহজ, কিন্তু যে মানুষকে ভালোবেসেছি তাকে ঘৃণা করা যে বড্ড কঠিন। প্রান্তিক না খেয়েই উঠে গেছে দেখে প্রিয়তা ছুটে ঘরে ঢুকে গেল।
এদিকে প্রান্তিক উঠে আবারও বসলো, খেতে শুরু করলো। ভালোবাসা অদ্ভুত বিচিত্র। মন প্রাণ দিয়ে একবার ভালোবাসলে মুছে ফেলা কঠিন। ভালোবাসা সব কিছুকে নিচে নামিয়ে দেয়। আত্মসম্মান মুছা যায় ভালোবাসা নামক শব্দটির কাছে। জীবনে প্রথমবার কাউকে ভালোবেসে চরমভাবে ঠকে যাওয়ার কষ্ট কেবল সেই মানুষটাই বোঝে। আবার যখন যাকে ভালোবাসো তাকেই ঘৃণা করতে হয়, তখন বাদে বিপত্তি। দুটি কাজটা একসঙ্গে করা খুবই মুশকিল। মায়ার বাঁধনই আটকে গেলেও রক্ষা করবে কার সাধ্যি। জীবনে প্রথম ভালোবাসা যে বারবার কেন কাঁদায় সেটা চরমভাবে বুঝতে পারল সে। প্রথম ভালোবাসা কি সবসময় ভুল মানুষের সাথে হয়, নাকি ভুল সময়ে সঠিক মানুষকে ভালোবেসে ফেলার চরম শাস্তি পেতে হয়? কিন্তু আত্মসম্মানের চেয়ে বেশি কিছু নয়। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেন এই আত্মসম্মান নিয়েই বেঁচে থাকে। তারা ধনী না হোক, আত্মসম্মান বোধের দিক দিয়ে ধনীদেরও ছাড়িয়ে যায়। যতই ভালোবাসা আর ঘৃণার মধ্যে পার্থক্য খুঁজে বেড়াক না কেন, আত্মসম্মান বোধ মাথা থেকে বেরিয়ে যায়নি, যাবেও না। ক্ষণিকের জন্য হলেও এই মানুষটি তাকে ঠকিয়েছে। এ কথা বারবার কানে বলে অদৃশ্য কিছু, যা গুলিয়ে আসে তখন নিজেকে কাদার সাথে লেগে থাকা নোংরা নর্দমার মতো মনে হয়। অন্য কারোর সাথে কীভাবে যুদ্ধ করবে প্রিয়তা? সে তো নিজের মন, মস্তিষ্ক আর বিবেকবোধের কাছেই হেরে বসে আছে। আর তার প্রান্তিকের মধ্যে চলছে নীরব যুদ্ধ। এই যুদ্ধে কে জিতবে জানা নেই, তবে হারটা যে দুজনেরই হবে। আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের কোনো সম্মান থাকে না। সেদিকে প্রিয়তার বিয়ে 6 মাসও এখনও হয়নি। এখনই বাপের বাড়ি গেলে কম জ্বর সইতে হবে না। আঙ্গুল তো তার উপরেই উঠবে। সূর্যের তেজ হাজারো থাকলেও কলঙ্ক তো ছাদেরই হয়। সে কেন বেঁচে যাবে? ঘরে 3টে বোন এখনও যুবতী। মা বাবা আজ বউকে টেনে নেবে, বছর ঘুরতে তারাই আবার স্বার্থপর বলে বেড়াবে। তার কি ঠিক আছে? এর মধ্যে তার বাবা বিছানায় পড়া পঙ্গু মানুষ। সত্যি কি এত স্বার্থপর হতে পারে প্রিয়তা? লোকে বলে যাই হয়ে যাক না কেন, মেয়ে মানুষের উচিত স্বামীর বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকা, না হলে মান সম্মান হারাতে হয়। হার মেনে ডুকরে কেঁদে উঠল। মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোনোটারই উত্তর নেই। নিজের মনের সাথে লড়ে লড়ে প্রিয়তা ক্লান্ত। জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সিদ্ধান্ত খুব সামলে নিয়েছিল সে, অথচ এত বড় সিদ্ধান্তে এত অবহেলা করল। বাবার উপর বিশ্বাস করে রাজি হয়ে গেল। মা বাবা কি আর খারাপ চায়? তারা এসব জানলে কি আর কখনো বিয়ে দিত? নিজের উপর চরম রাগ হচ্ছে তার। কেন এত ভালোবাসতে গেল? কিছুদিন কি সবুর করতে পারল না? মনের মানুষ পেয়ে সব ভালোবাসা উজাড় করে দিল। ভেবেও দেখল না কার চরণে ভালোবাসার ফুলের অঞ্জলি দিচ্ছে, কার স্বপ্নে মালা গাচ্ছে। একটু সবুর করে ভালোবাসলে যেন এত কষ্ট পেতে হতো না। বড্ড তাড়াহুড়ো করে ফেলল। কিন্তু আবেগ কি আর এসব বোঝে? হৃদয় তো বোঝে না মস্তিষ্কের কথা। সে এসব শুনতেও চায় না। দুজন বিপরীত ধর্মী, তাদের মতামত যে আলাদা ধরনের। নোনা জলের অশ্রু হাতের উল্টো পিঠে মুছে ফেলল। অশ্রু মুছে দেওয়ার কেউ নেই। নিজেকে আজ বড্ড নিঃসঙ্গ লাগছে। কারোর সাথে মনের কথা খুলে বলতে পারছে না। কাকে বা বলবে এখন? এ বাড়ি ছেড়ে একবার বেরোতে পারলে দূরেও কোথাও চলে যাবে সে, একদম দূরে কোথাও। আর ফিরে আসবে না, মা বাবার কাছেও ফিরবে না। তাহলে কারো বোঝা হতে হবে না, সমাজেরও মুখোমুখি হতে হবে না। সেটাই তবে ভালো, মন্দ তো নয়। কিন্তু প্রান্তিক যে ছাড়া বাকিটা জীবন চলা সহজ হবে তার পক্ষে। ঘরের সমস্ত আলো নিবানো। এই গুটগুটি অন্ধকারের মধ্যে হুট করে দরজা খোলার শব্দ। প্রিয়তা তটস্থ হয়ে উঠল। প্রান্তিক তবে আসছে? আবারও সে অন্ধকার জগৎ। এই জগৎ তার ভীষণ অন্যরকম মনে হয়। এই দিনকার মতো প্রান্তিক তার পায়ের কাছে বসেনি, বসেছে তার বিপরীত বিছানার পাশে। পুরোটাই প্রিয়তার অনুভব থেকে বলছে। গুটিসুটি মেরে রইল বিছানার এক কোণে। চোখের শেষ বিন্দু কণাও যেন পড়ল বালিশের উপর। প্রিয়তা টের পাচ্ছে প্রান্তিক তার পাশেই শুয়ে পড়েছে। চোখ বন্ধ করে ঘুমের ভান ধরার আপ্রাণ চেষ্টা করল। প্রান্তিকের সাথে কোনো কথা বলতে চায় না সে। আচমকাই হ্যাঁচকা টানে প্রান্তিক তাকে নিজের কাছে টেনে আনলো। প্রিয়তা ছটপট করল না, প্রতিবাদও করল না। ঠিক যেমনটি ছিল তেমনটি রয়ে গেল। প্রান্তিক তাকে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরল। আবারও সেই ঘ্রাণ, পারফিউমের সুবাস। প্রিয়তাকে পাগল করা সেই সুবাস প্রিয়তার চারদিকে কেবল উড়ে বেড়াচ্ছে। প্রান্তিকের গরম নিঃশ্বাস পড়েছে তার মুখের উপর। এতটাই কি প্রান্তিকের কাছাকাছি সে? হাত দিয়ে মাথার চুলগুলো বুলিয়ে দিচ্ছে প্রান্তিক। আচ্ছা,
সে কি জানে প্রিয়তা জেগে আছে? কেবল ঘুমের ভান ধরেছে। প্রান্তিক কি সবটা বুঝে গেল? তাহলে আবার তাকে অনেক কিছু জিজ্ঞেস করবে, অনেক কথা বলবে, কিন্তু প্রিয়তা যে কিছু শুনতে চায় না। দুর্বল যে আর সে হতে পারে না। এত দুর্বল হয়ে পড়লে ছেড়ে যাবে কি করে? মস্তিষ্কে ঘন্টার মতো বেজে উঠল। এবার ছটফটানি শুরু করলো প্রিয়তা। না, তাকে বাঁধন থেকে রেহাই যে পেতেই হবে। এভাবে বাঁধনই আটকা পড়লে হবে না। কিন্তু দৃঢ় পুরুষালী কণ্ঠস্বর পেতেই সে থমকে গেল। আবারও সে কণ্ঠস্বর, সে অচেনা কণ্ঠের বরাবরই তার বুকটা কেঁপে ওঠে। একটু তো কথা বলো আমার সাথে বউ। আর কতক্ষণ কথা না বলে থাকবে? প্রিয়তা ভাবলেও জবাব দেবে না, কিন্তু পরেক্ষণে মাথায় কি চেপে বসলো। অস্পষ্ট স্বরে বলে উঠল, সারা জীবন। যাক, তবু এই অজুহাতে সারা জীবন আমার সাথে থেকে যাও। কথা দিচ্ছি তোমায় কষ্ট দিব না, কখনো কষ্টই দিব না। তুমি সারাটা জীবন কথা না বললেও চলবে। আমি কেবল তোমায় দেখব। ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। আমি ছেড়ে দিলে কি কষ্ট কমে যাবে? প্রিয়তা সময় নিল। ভিতর থেকে জ্বরের বেগে আসা কান্নাটুকু গিলে নিয়ে বলল, মিথ্যে বলো না। বলছি না। প্রান্তিক আর কথা বাড়ালো না, আরও শক্ত করে জড়িয়ে ধরে নিল তাকে। আড়ষ্ট হয়ে রইল দুটি দেহ। বেশ কিছু নীরবতাই কেটে গেল। প্রিয়তা প্রান্তিকের টি শার্ট হাতের মুঠোয় খামছে ধরে আছে, কান্না আটকানোর জন্য ঠোঁট চেপে আছে। প্রান্তিকে আবার নরম স্বরে বলল, আমায় কি ক্ষমা করা যায় না প্রিয়তা? প্রিয়তা নাক টানল। কিছুক্ষণ পর স্পষ্ট কণ্ঠে বলে উঠল, আপনিই বলুন। আমায় গায়ের গন্ধের সাথে তাদের গন্ধ মিলিয়ে ফেলেন না? প্রিয়তা ভেবেছিল এই প্রশ্ন করার পর প্রান্তিক তাকে ছেড়ে দিবে, ঠিক আগের বারের মতো। কিন্তু এবার বাঁধন আলগা হলো না, এক বিন্দুও নড়চড় হলো না। প্রান্তিক বলে উঠল, কখনোই না। তুমি তোমার সাথে তাদের তুলনা করছো? কেন করব না? আমরা তো একই দেহ, পার্থক্য কোথায়? পার্থক্য আছে প্রিয়তা, তোমার মাথা এখন গরম, বুঝতে পারবে না। আপনি আমায় এভাবে কষ্ট দিচ্ছি বুঝি? বিশ্বাস করো, আমি ভালো নেই। তোমায় কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারি না। খুব স্বার্থপরের মতো কাজ করেছি। এই প্রথমবার এমনটা করেছি। করে দেখি তোমায় আটকে রাখতে পারি কি না। ভিতর থেকে ছিটকে আসা কান্নার আটকে রাখতে পারল না প্রিয়তা। প্রান্তিকের টি শার্ট খামছে ধরে কেঁদে উঠল হুড়মুড়িয়ে। প্রান্তিক নিশ্চুপ হয়ে তার কান্না শুনছে, আবারও হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। তবুও বাঁধন আলগা হলো না। প্রিয়তা কাঁদতে কাঁদতে বলে উঠল, আপনি খুবই স্বার্থপর, খুব বেইমান। শুধু নিজেরটাই বোঝেন, আমারটা বুঝতে পারছেন না। আমি থাকবো না আপনার সাথে। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে মারা যাব। আমার নিঃশ্বাস আটকে যায় এখানে। আমি থাকতে পারবো না এখানে। কান্নার মাঝে তার কথাগুলো আরও এলোমেলো লাগলো। তার কান্না ক্ষত বিক্ষত করে দিচ্ছে প্রান্তিকের হৃদয়ে। তার বুকে মাথা রেখে তার প্রেয়সী কাঁদছে তারই জন্য। সে কাঁদাচ্ছে তাকে। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে? কিন্তু প্রান্তিক কীভাবে বোঝায়, সে তো কখনো স্বার্থপর ছিল না। নিজের জীবনে কখনোই কাউকে জোর করে আটকে রাখিনি, এবার রাখতে চাইছে। ভালোবাসা যে তাকে স্বার্থপর বানিয়ে দিচ্ছে, সে কি করে বোঝাবে? সারা রাত দুজনের কেউই ঘুমাতে পারেনি। শেষ রাতে দুজনের চোখ লেগে গেল। প্রান্তিক তার বাঁধন ছাড়েনি, শক্ত বাঁধনই আঁকড়ে ধরে আসে প্রিয়তাকে। কিন্তু ঘুমের ঘোরে কতক্ষণই বার আগলে ধরে রাখতে পারে? ঘুম যখন ভাঙল তখন ভোর 6টা বাজে। বিছানার পাশে বউকে না পেয়ে তাজ্জব বনে গেল সে। হুড়মুড়িয়ে নামলো বিছানা থেকে। এদিক ওদিক পুরো বাড়ি তল্লাশি করলো। রাগে তার সোয়াল শক্ত হয়ে গেল। পেশিবহুল হাতের রগ ফুলে উঠেছে। সদ্য ঘুম থেকে উঠায় চোখগুলো লালচে হয়েছিল, তাই আবার রক্তিমে পরিণত হলো। স্থির দৃষ্টিতে থমকে দাঁড়িয়ে রইল সে। তার পুরো পৃথিবী যেন তছনছ হয়ে গেছে। ঝড়ের মতো ঠান্ডা বাতাস তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, তাও আবার চলাচল করতে শুরু করেছে। কানে বাজছে কেবল একটি কথা, প্রিয়তা পালিয়ে গেছে। খুব ভোর। এত ভোরে রাস্তায় কাকপক্ষী ছাড়া আর কারো দেখা মেলার কথা নয়। কেউই বা এত ভোরে রাস্তা বের হয়? চায়ের টঙের দোকানগুলো অবধি বন্ধ পড়ে আছে। তেরফল দিয়ে ডেকে রাখা হয়েছে সমস্ত কিছু। এরই মাঝে রাস্তার মাঝে দৌড়ে ছুটে যাচ্ছে এক যুবতী মেয়ে। পরনে সাদা রঙের সেলোয়ার কামিজ, বুকের ওড়না দুহাতে আঁকড়ে ধরে ছুটে যাচ্ছে গন্তব্যহীন উদ্দেশ্যে। খালি পায়ে কত বাধা পেরিয়ে ছুটছে, কিন্তু কার কাছ থেকে ছুটে পালাচ্ছে? নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকে।
কতটা অসহায় হলে মানুষ এমনটা করতে পারে। ছুটতে ছুটতে বারবার চোখ ভরে উঠছে গরম নোনা জলে। প্রিয়তা তা ঠেকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। মেন রাস্তার উপর ছুটতে ছুটতে প্রায় অনেক দূর এসে গেল। হোঁচট খেয়ে পড়ে গেল রাস্তার উপরে। হামাগুড়ি খেয়ে আবার উঠে দাঁড়ালো। ঠোঁট ভেঙে কেঁদে উঠল সে। আর যে পারছে না নিজের সাথে লড়াই করতে, সে হাঁপিয়ে উঠেছে। এত ভোরে রাস্তার উপর বসে কোনো যুবতী কাঁদছে। ভৌতিক ছাড়া ব্যাপারটা আর কিছুই নয়। প্রিয়তার জীবনী শক্তি পুড়িয়ে আসছে। মনোবল ভেঙে যাচ্ছে। হৃদয় বলছে ফিরে যেতে। আর তার হৃৎপিণ্ডে চলাচলকারী রক্তকণিকাগুলো কেবল প্রান্তিকের নামই জপ করছে। অথচ মস্তিষ্ক বলছে ছুটে পালিয়ে যেতে দিগন্ত পেরিয়ে, আর ফেরত না আসতে এই পথে। একবার ফিরে গেলে যে নিজের সত্তাকে সে হারিয়ে ফেলবে। দ্রুতবেগে একটা গাড়ি এসে থামলো প্রিয়তার সামনে। নাক টেনে কান্না থামিয়ে সামনে তাকালো। ঝাপসা ঝাপসা চোখে কাউকে ঠিক করে ঠাউর করতে পারল না। কিন্তু সে আর যাই হোক প্রান্তিক ছিল না, এটুকু চোখ বন্ধ করে বলে দিতে পারে সে। দেখতে দেখতে তার চোখ বুজে আসছে। শরীর অসাড় হয়ে উঠল। তারপর নিজের ইজি চেয়ারে দোল খাচ্ছে প্রান্তিক। চোখ বন্ধ করে ভাবছে কিছু। রাফি দরজার বাহিরে দাঁড়িয়ে নক করলো। প্রান্তিক জবাব দিল না, তবুও সে ভিতরে এলো। বলতে লাগলো, খোঁজ করছি স্যার, ম্যামকে খুব জলদি পাওয়া যাবে। প্রান্তিক দোল খাওয়া থামিয়ে রাফির দিকে ফিরে তাকালো। তার স্থির মনি দুটো ক্রমশ ছোট হয়ে আসছে। ঠোঁটের কোণে একটু হাসির রেখা জলমল করছে। কথা ছিল 24 ঘন্টা বাড়ি পাহারায় থাকবে। প্রিয়তা যেন বাড়ি ছেড়ে কোথাও যেতে না পারে। এমনটাই তো আমি বলেছিলাম রাফি। রাফির মাথা নিচু, চোখ মিলে তাকালো না সে। কেবল একটি ডোক গিলল। প্রান্তিক বলে উঠল, 12 জনকে আমি গার্ডে রেখেছি। তার সাথে তুমিও ছিলে। রাতের মধ্যে 24 জন ওদাও হয়ে গেল। কিন্তু তুমি তো ছিলে। রাফি, তুমি আমায় এভাবে ঠকালে। তোমার থেকে তো আমি এটা আশা করিনি। তুমি তো সব জানতে, তবুও আমায় ঠকাতে তোমার বাধল না। রাফির মুখটা শুকিয়ে এসেছে। কোন শ্রুতই সে মাপ সাহেবে খুঁজে বুঝে উঠতে পারল না। মেন গেটের চাবি কেবল তার আর স্যারের কাছেই থাকে। সে গেট খুলে দিয়ে প্রিয়তাকে বের হতে সাহায্য করেছে। প্রান্তিকে তা জানতে ঘণ্টা খানেকও লাগলো না। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রিয়তে তুমি প্রাণ। লিখেছেন মিমি মুস্কান। এটা গল্পের 4র্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।